আচ্ছা, সম্পর্কের বাঁধন কি শুধু জন্ম বা বিবাহের, নাকি তা নির্ভর করে ত্যাগ, সেবা এবং পুনর্জীবনের মতো মহৎ কাজের ওপর? যমুনা তীরে জয়স্থল নগরে, সেখানে এক সুন্দরী কন্যা মধুমালতী। তাকে বিবাহের প্রতিজ্ঞা করে হাজির হলেন রূপ গুণে সমান তিনজন পাত্র। কিন্তু ভাগ্য বিরূপ, হঠাৎ সর্পদংশনে তার মৃত্যু হলো। মৃত সঞ্জীবনী মন্ত্রের ক্ষমতায় যখন মধুমালতী আবার প্রাণ ফিরে পেলেন, তখন প্রশ্ন উঠল, এই তিনজনের মধ্যে কে তার স্বামী হবে? এক কঠিন ধাঁধা, যা বিক্রমাদিত্যকে শিখিয়ে দেবে প্রেম, স্নেহ আর পিতৃতুল্য সম্পর্কের মধ্যে পার্থক্য কোথায়। চলুন আজকের গল্প ক্লাসিক্সে আমরা প্রবেশ করি জীবন ও মৃত্যুর মাঝের সেই জটিল নীতি সংকটে, যেখানে এক অলৌকিক পুনর্জীবনের পর ভালোবাসার অধিকার নিয়ে শুরু হলো চরম বিতর্ক। আমাদের আজকের গল্প বেতাল পঞ্চবিংশতির দ্বিতীয় উপাখ্যান, ভালোবাসার অধিকার। যমুনা তীরে জয়স্থল নামে এক নগর আছে। সেখানে কেশব নামে এক খুব ধার্মিক ব্রাহ্মণ ছিলেন। ওই ব্রাহ্মণের মধুমালতী নামে এক খুব সুন্দরী কন্যা ছিল। কিছুকাল পরে মধুমালতী বিয়ের যোগ্য হলো। তার বাবা ও ভাই দুজনেই উপযুক্ত পাত্রের খোঁজে ব্যস্ত হলেন। কিছুদিন পরে ব্রাহ্মণ যজমান পুত্রের বিয়ে উপলক্ষে অন্য গ্রামে গেলেন। ব্রাহ্মণের পুত্র লেখাপড়ার জন্য গুরুগৃহে চলে গেলেন। দুজনের অনুপস্থিতির সময়ে এক সুকুমার ব্রাহ্মণ কুমার কেশবের বাড়িতে অতিথি হলেন। কেশবের ব্রাহ্মণী তাকে রূপে রতিপতি ও বিদ্যায় বৃহস্পতি দেখে মনে মনে ইচ্ছে করলেন, যদি ভালো বংশের হয় ও অঙ্গীকার করে, তবে একেই জামাই করব। এরপর যথোচিত অতিথি সৎকার করে তার বংশের পরিচয় নিলেন এবং সৎ বংশে জাত জেনে আনন্দিত হয়ে বললেন, বাচ্চা, যদি তুমি স্বীকার করো, তোমার সাথে আমার মধুমালতীর বিয়ে দিই। ব্রাহ্মণ পুত্র মধুমালতীর অসাধারণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে কেশব পত্নীর প্রস্তাবে রাজি হলেন এবং ব্রাহ্মণের ফিরে আসার অপেক্ষায় তার বাড়িতে থাকতে লাগলেন। কিছুদিন কেটে গেলে ব্রাহ্মণ ও তার পুত্র দুজনে মধুমালতীকে দান করার প্রতিজ্ঞা করে এক একজন পাত্র নিয়ে বিদেশ থেকে ফিরে এলেন। 3 পাত্র একসাথে হলো। একজনের নাম ত্রিবিক্রম, দ্বিতীয় জনের নাম বামন, তৃতীয় জনের নাম মধুসূদন। তিনজনই রূপ, গুণ, বিদ্যা, বয়সের দিক থেকে সমান, কোনো মতেই সামান্য পার্থক্য করা যায় না। তখন ব্রাহ্মণ খুব বিপদে পড়ে এই চিন্তা করতে লাগলেন, এক কন্যা, 3 পাত্র উপস্থিত, কি উপায় করি? তিনজনের কাছেই প্রতিজ্ঞা করেছি, এখন কি করা কর্তব্য? ব্রাহ্মণ এইরকম চিন্তা করছেন। এমন সময় ব্রাহ্মণী এসে বললেন, তুমি এখানে বসে কি ভাবছো? সাপের কামড়ে মধুমালতীর প্রাণ ত্যাগ হয়েছে। তখন কেশব শর্মা খুব ব্যস্ত হয়ে 4-5 জন বিষ বৈদ্য আনিয়ে নানাভাবে চিকিৎসা করালেন, কিন্তু কোনো প্রকারেই প্রতিকার দেখা গেল না। বিষ বৈদ্যরা বলল, মহাশয়, আপনার কন্যাকে কাল দংশন করেছে এবং বার, তিথি, নক্ষত্র সবকিছুর দোষ পেয়েছে। স্বয়ং ধন্বন্তরী উপস্থিত হলেও একে বাঁচাতে পারবে না। এখনকার যা কর্তব্য থাকে করুন, আমরা চললাম। এই বলে প্রণাম করে বিষ বৈদ্যরা চলে গেল। কিছুক্ষণ পরেই মধুমালতীর মৃত্যু হলো। তখন ব্রাহ্মণ, ব্রাহ্মণের পুত্র এবং 3 বর 5 জন একসাথে হয়ে তার মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে নিয়ম মাফিক দাহক্রিয়া করলেন। ব্রাহ্মণ পুত্র সহ বাড়িতে এসে খুব বিলাপ ও পরিতাপ করতে লাগলেন। বরেরা 3 জনেই
এই রকম অলৌকিক রূপের ভাণ্ডার কন্যা লাভ থেকে হতাশ হয়ে বৈরাগ্য অবলম্বন করলেন। তাদের মধ্যে ত্রিবিক্রম চিতা থেকে হাঁস সংগ্রহ করলেন এবং কাপড়ের খণ্ডে বেঁধে কোলে নিয়ে দেশে দেশে ভ্রমণ করতে লাগলেন। বামন সন্ন্যাসী হয়ে তীর্থযাত্রা করলেন। মধুসূদন সেই শ্মশানের এক প্রান্তে পাতার কুটির তৈরি করে তার এক কোণে মধুমালতী স্তূপ করা দেহভস্য রেখে যোগাসন করতে লাগলেন। একদিন বামন ঘুরতে ঘুরতে দুপুরের সময় এক ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন। ব্রাহ্মণ খাওয়ার সময় সন্ন্যাসী উপস্থিত দেখে জোর হাত হয়ে বললেন, মহাশয়, যদি দয়া করে গরিবের বাড়িতে এসেছেন তবে অনুগ্রহপূর্বক ভিক্ষা গ্রহণ করুন, তাহলে আমি চরিতার্থ হই, রান্নার বেশি দেরি নেই। সন্ন্যাসী সম্মত হলেন এবং রান্না শেষে খেতে বসলেন। ব্রাহ্মণী পরিবেশন করতে লাগলেন। এই সময়ে ব্রাহ্মণের 5 বছর বয়সী পুত্র খুব অশান্তভাবে উৎপাত শুরু করে পরিবেশনের বেশ ব্যাঘাত ঘটাতে লাগলো। ব্রাহ্মণী নানাভাবে সান্ত্বনা করলেন, বালক কোনো মতেই শান্ত হলো না। তখন তিনি রাগের চোটে পুত্রকে জ্বলন্ত আগুনে ভরা চুল্লিতে ফেলে দিয়ে নিশ্চিন্ত হয়ে নিরাপদে পরিবেশন করতে লাগলেন। সন্ন্যাসী ব্রাহ্মণীর এরকম অস্বাভাবিক আচরণ দেখে নারায়ণ নারায়ণ বলে সঙ্গে সঙ্গে খাবারের পাত্র থেকে হাত তুলে নিলেন। ব্রাহ্মণ বললেন, মহাশয়, হঠাৎ খাওয়া বন্ধ করলেন কেন? সন্ন্যাসী বললেন, যেখানে এরকম রাক্ষসের ব্যবহার সেখানে কি করে খেতে ইচ্ছা হয় বলুন? ব্রাহ্মণ একটু হেসে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সঞ্জীবনী বিদ্যার বই বের করে তার মধ্যে থেকে এক মন্ত্র নিয়ে জপ করতে লাগলেন। পুত্র তাড়াতাড়ি প্রাণ ফিরে পেয়ে আগের মতো উৎপাত করতে শুরু করলো। সন্ন্যাসী বিস্মিত হয়ে খাওয়া শেষ করলেন এবং মনে মনে এই আলোচনা করতে লাগলেন, এই বইতে মৃত সঞ্জীবন মন্ত্র আছে, এই মন্ত্র জানতে পারলে প্রিয়াকে আবার জীবিত করতে পারি, অতএব যেভাবেই হোক বইটি হস্তগত করতে হবে। মনে মনে এরকম কল্পনা করে সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন, আজ বিকেল হলো, অতএব আর অন্য কোথাও না গিয়ে তোমার বাড়িতেই রাত কাটাবো। গৃহস্থ ব্রাহ্মণ খুব সমাদরপূর্বক আলাদা স্থান নির্দিষ্ট করে দিলেন। রাত এলো। সমস্ত গৃহস্থ খাওয়া শেষে নিজেদের নির্দিষ্ট স্থানে শুয়ে পড়ল। সবাই ঘুমিয়ে পড়লে বামন নিঃশব্দে পা ফেলে ঘরে প্রবেশ করে সঞ্জীবনী বিদ্যার বইটি হস্তগত করে চলে গেলেন এবং অল্প দিনের মধ্যেই জয়স্থলের শ্মশানে উপস্থিত হয়ে দেখলেন মধুসূদন নিজের হাতে তৈরি করা পাতার কুটির থেকে যোগ সাধন করছেন। এই সময় দৈবক্রমে ত্রিবিক্রমও সেখানে উপস্থিত হলেন। এইভাবে 3 বর একসাথে হলে পর বামন বললেন, আমি মৃত সঞ্জীবনী বিদ্যা শিখেছি, তোমরা হার ও ছাই একসাথে করো, আমি প্রিয়াকে প্রাণ ফিরিয়ে দেব। তারা খুব ব্যস্ত হয়ে হার ও ছাই একসাথে করলেন। বামন বই থেকে মৃত সঞ্জীবনী মন্ত্র বের করে জপ করতে লাগলেন। মন্ত্রের প্রভাবে তাড়াতাড়ি কন্যার শরীরে মাংস, রক্ত প্রভৃতির প্রকাশ ও প্রাণ সঞ্চার হলো। তখন 3 জনই মধুমালতীর রূপ ও লাবণ্যের মাধুরী থেকে মুগ্ধ হয়ে এই নারী আমার আমার বলে পরস্পর ঝগড়া করতে লাগলেন। এটা বলে বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল, মহারাজ, এই 3 জনের মধ্যে কোন ব্যক্তি মধুমালতীকে বিয়ে করার আসল অধিকারী হতে পারে? রাজা বললেন, যে ব্যক্তি কুটির তৈরি করে এতদিন পর্যন্ত শ্মশানবাসী হয়েছিল, আমার বিবেচনায় সেই এই কামিনীকে বিয়ে করার অধিকারী। বেতাল বলল, যদি ত্রিবিক্রম হার সংগ্রহ করে না রাখত এবং বামন নানা দেশে ভ্রমণ করে সঞ্জীবনী বিদ্যা সংগ্রহ করতে না পারত, তবে কি করে মধুমালতী প্রাণ ফিরে পেত? রাজা বললেন, যা বলছো তা সব দিক থেকে সত্যি বটে, কিন্তু ত্রিবিক্রম হার সংগ্রহ দ্বারা মধুমালতীর পুত্রস্থানীয়, আর বামন জীবন দান দ্বারা পিতৃস্থানীয় হয়েছে, সুতরাং তারা তার প্রণয়ের পাত্র হতে পারে না। কিন্তু মধুসূদন ভস্যরাশি সংগ্রহ ও কুটির নির্মাণ করে শ্মশানবাসী হয়ে আসল প্রেমিকের কাজ করেছে, অতএব সেই ন্যায়নীতি অনুসারে প্রণয়ের পাত্র হতে পারে। এই শুনে বেতাল
আবার তার আগের জায়গায় ফিরে গেল। তাহলে এই গল্পের শেষেও কিন্তু রাজা বিক্রমাদিত্য নীরব থাকলেন না। বেতালের কৌশলকে ব্যর্থ করে তিনি বিচার করলেন। ত্রিবিক্রম তিনি মৃত সঞ্জীবনী লাভে সাহায্য করেছেন, তাই তিনি পুত্রস্থানীয়। বামন তিনি মধুমালতীকে দ্বিতীয় জীবন দান করেছেন, তাই তিনি পিতৃস্থানীয়। কিন্তু মধুসূদন তিনি প্রকৃত প্রেমিকের মতো শুধু প্রেমিক টানেই তার কাছে ছিলেন। সুতরাং মধুসূদনই মধুমালতীকে বিবাহ করার প্রকৃত অধিকারী। নীতি সম্পর্কের এই সূক্ষ্ম বিচার আর সঠিক উত্তর। বেতালের কৌশল আবারও ব্যর্থ। প্রতিজ্ঞা অনুযায়ী প্রেতাত্মা বেতাল রাজার কাঁধ ছেড়ে বিদ্যুৎ গতিতে উড়ে গিয়ে আবার বৃক্ষে লম্বমান হলেন। রাজা বিক্রমাদিত্য তার সংকল্পে স্থির। তক্ষুনি তিনি বেতালের পিছু নিলেন। ভালোবাসা, ত্যাগ আর সম্পর্কের জটিল গ্রন্থি। দ্বিতীয় উপাখ্যানের সমাপ্তি এখানে। কিন্তু রাজার যাত্রা এখনো অনেক বাকি। বেতাল বারবার ফিরে আসবে এবং তার শর্তে রাজাকেও তার পথ অনুসরণ করতেই হবে। এরপর কি ঘটবে বিক্রমাদিত্যর সাথে জানতে হলে চোখ রাখুন পরের পর্বে। আর গল্প ক্লাসিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।